আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এখানে 30 পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর আমরা সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা এখানে 30 পৃষ্ঠার 5 থেকে 15 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর খুব সুন্দর এবং সাবলীলভাবে সমাধান করার চেষ্টা করব। তো এর আগে কিন্তু আমি 29 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছিল সেগুলোর সমাধান দিয়েছি। যারা ক্লাসটি করেনি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে করে নিবে। তো এখন আমরা মূলত প্রথমেই এখানে 5 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। হচ্ছে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? তো এখানে আমাদেরকে যে সবশেষে যেটা চেয়েছে সেটা হচ্ছে পেঁপের মূল্য আমাদেরকে চেয়েছে, এবং এই পেঁপের মূল্য বের করার জন্য আমাদেরকে কিছু ক্লু দিয়েছে। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। মানে এখানে 12টি কলার মূল্য যোগ 8টি পেঁপের মূল্য সমান হচ্ছে 616 টাকা। আর এখানে দিয়েছে যে একটি কলার মূল্য 8 টাকা। তো যেহেতু এখানে আমাদেরকে একটি কলার মূল্য দিয়েছে, সেহেতু আমরা কিন্তু এখানে খুব সহজেই 12টি কলার মূল্য আমরা বের করতে পারবো। আর 12টি কলার মূল্য যদি আমরা বের করতে পারি, তখন কিন্তু এই 12টি কলার মূল্য যদি আমরা 8টা পেঁপে থেকে 8টা পেঁপের মূল্য থেকে বাদ দেই, তাহলে কিন্তু এই 8টা পেঁপের মূল্য, এই 12টি কলা আমরা বাদ দিলাম, তখন কিন্তু আর থাকলো শুধু 8টা পেঁপে। তখন আমরা একটি পেঁপের মূল্য খুব সহজেই বের করতে পারবো। তো প্রথমেই আমাদের কাজকে আমাদেরকে এই যে এখানে যে বলেছে একটি কলার মূল্য 8 টাকা, এই একটি কলার মূল্য দিয়ে আমাদেরকে 12টি কলার মূল্য বের করতে হবে। তারপর এখানে যে 616 রয়েছে, 616 থেকে আমরা 12টি কলা বাদ দিয়ে দেব। তারপর আমাদের যে পেঁপের মূল্য বের হবে সেখান থেকে আমরা একটি পেঁপের মূল্য বের করব। তো তাহলে আমরা অঙ্কটাকে যেভাবে সাজাবো, আমরা লিখব যে যেহেতু একটি কলার মূল্য দেয়া ছিল, আমরা হচ্ছে 12টি কলার মূল্য বের করব। আমরা লিখব যে একটি কলার মূল্য 8 টাকা দেয়াই ছিল, এটা প্রশ্নে, সেটাই আমরা দেখে দেখে লিখব যে একটি কলার মূল্য হচ্ছে 8 টাকা। আর 12টি কলার মূল্য কত? সুতরাং 12টি কলার মূল্য, দেখো একটি কলার মূল্য যদি 8 টাকা হয়, 12টি কলার মূল্য কিন্তু অনেক বেশি হবে। সেজন্য আমরা কি লিখব? 8 গুণন 12। আমরা জানি যে বেশি হলে কিন্তু গুণ হয়, এজন্য আমরা এই 12টি কলার মূল্য বের করার জন্য আমরা 8 দিয়ে গুণ করলাম। তাহলে যদি আমরা এখানে 8কে 12 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে এখানে কত? 8 দুগুণ 16, 16 6, হাতে 1 এবং 8কে 8 আর 9, কত হচ্ছে? 96 টাকা। তাহলে আমরা কিন্তু 12টি কলার মূল্য পেলাম যে 96 টাকা। আর এখানে আমাদেরকে কি বলেছিল? যে 12টি কলা ও 8টি পেঁপের মূল্য, সবশেষে আমাদেরকে পেঁপের মূল্য চেয়েছে। তার মানে আমাদেরকে কি এই 12টি কলার মূল্য এই 8টি পেঁপের মূল্য থেকে বাদ দিয়ে আমাদেরকে শুধু 8টি পেঁপের মূল্য বের করতে হবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখব, কি লিখব? 12টি কলা ও 8টি পেঁপের মূল্য একত্রে, আমরা এখানে লিখব একত্রে 616 টাকা। এটা আমরা লেখার পর কি উপরে যে আমরা 12টি কলার মূল্য বের করলাম সেটা আমরা কি করব? বাদ দেব। তাহলেই আমাদের এখানে যদি আমরা এই 12টি কলার বাদ দেই, তাহলে আমাদের কি থাকতেছে? এই 8টি পেঁপের মূল্য থাকতেছে। আর এই 8টি পেঁপের মূল্য থেকেই কিন্তু আমরা কি বের করতে পারবো? একটি পেঁপের মূল্য বের করতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখব? আমরা এখানে দিতে পারি যে 8টি পেঁপের মূল্য। সুতরাং এখানে আমরা লিখব যে 8টি পেঁপের মূল্য। আমরা কি বের করতেছি সেটাই এখানে লিখব, 8টি পেঁপের মূল্য। শুধু 8টি পেঁপের মূল্য এখন বের হবে। তাহলে কিভাবে বের হবে বলো তো? এই 616 থেকে আমরা কি করব? বিয়োগ করব। 616 থেকে 12টি এই কলার মূল্য আমরা বিয়োগ করে দেব, বাদ দিয়ে দেব। তাহলে আমাদের 8টি পেঁপের মূল্য বের হয়ে আসতেছে। তাহলে এখানে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে 6 6 মিলে যাচ্ছে, 0 হচ্ছে। আর এখানে 9 আছে, 9 আছে 1, তার মানে আমরা যদি এখানে 1কে 11 ধরি, তাহলে হচ্ছে 2 থাকতেছে। 9 আছে 11 করতে 2, হাতে 1। আর এখানে যদি আমরা হাতে একটা যোগ করি, তাহলে 1 আছে 6 করতে 5, কত হলো? 520 টাকা। এই 520 টাকা কিসের টাকা? শুধু 8টি পেঁপের মূল্য হচ্ছে 520 টাকা। আমাদের কাছে কি চেয়েছে? আমাদের কাছে চেয়েছে যে একটি পেঁপের মূল্য কত? আমরা এখানে 8টি পেঁপের মূল্য পেলাম, আর আমরা যদি একটি পেঁপের মূল্য বের করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? ভাগ করতে হবে। কারণ আমরা জানি যদি কমে যায় তাহলে কি হয়? ভাগ হয়। আর আমরা এর আগেও কিন্তু এরকম অঙ্ক আমরা করেছি। তাহলে আমরা লিখব যে সুতরাং একটি পেঁপের মূল্য সমান কত টাকা? এই 520কে আমরা কত দ্বারা ভাগ দেব? 8 দ্বারা ভাগ দেব। সুতরাং 520 ভাগ হচ্ছে 8। আর এই ভাগটা আমরা কি করব? আলাদাভাবে করে নিতে পারি। এখানে আমরা এই 520কে আলাদা করে ভাগ করে নেব। তাহলে কত হচ্ছে আমাদের মূল্য সেটা আমরা পেয়ে যাব। আমরা 8 দিয়ে এই 520কে ভাগ করব। তাহলে কত হচ্ছে দেখো,
আমরা যদি প্রথমে এই 52কে ভাগ করি তাহলে হচ্ছে 5 অষ্টে 40, 6 অষ্টে 48, এখানে আমরা 48 6 নিতে পারি। তারপর এখানে ভাগ বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 4, এখানে 0, আর এখানে 5 অষ্টে 40, তাহলে কত হচ্ছে, একটি পেঁপের মূল্য কত হচ্ছে, 65 টাকা। একটি পেঁপের মূল্য 65 টাকা আমরা কিন্তু বের করলাম, ভাগ করেই বের করলাম। তো প্রথমেই আমরা যেটা করলাম, আমরা প্রথমে 12টি কলার মূল্য বের করলাম, তারপরে এখানে 12টি কলার মূল্য আমরা এই 8টি পেঁপের মূল্য থেকে বাদ দিয়ে আমরা কি করলাম, 8টি পেঁপের মূল্য বের করলাম। এখন যেহেতু আমরা 8টি পেঁপের মূল্য পেলাম, তাহলে খুব সহজেই এই পেঁপের মূল্যকে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে একটি পেঁপের মূল্য বের হয়ে আসলো। আমরা 520কে 8 দ্বারা ভাগ করে একটি পেঁপের মূল্য পেলাম কত টাকা, 65 টাকা। শেষে আমরা লিখব যে সুতরাং অতএব একটি পেঁপের মূল্য কত, 65 টাকা। তো এভাবেই আমরা এই 5 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো এখন আমরা পরবর্তী অঙ্কটির সমাধান করব। পরবর্তী অঙ্কটি কি, 6 নম্বর অঙ্ক। এখানে 6 নম্বর অঙ্কে বলা হয়েছে 5টি গরু ও 8টি ছাগলের মূল্য একত্রে কত। এখানে বলা হয়েছে যে 6,25,800 টাকা, 6,25,800 টাকা। এটা কার কার, 5টি গরুর এবং 8টি ছাগলের। তার মানে হচ্ছে 5টি গরুর মূল্য যোগ 8টি ছাগলের মূল্য সমান 6,25,800 টাকা। আর এখানে আরও কিছু তথ্য দিয়েছে, সেটা হচ্ছে একটি ছাগলের মূল্য 17,600 টাকা। এখানে একটি ছাগলের মূল্য দিয়েছে, 8টি ছাগলের মূল্যর মধ্যে একটি ছাগলের মূল্য এখানে দিয়েছে, একটি গরুর মূল্য কত। তো উপরের যে অঙ্কটা আমরা করলাম ঠিক একই রকম অঙ্ক কিন্তু নিচেরটা। এখানে কি বলেছে, এখানে 12টি কলা আর 8টি পেঁপের জায়গায় এখানে 5টি গরু 8টি ছাগল দিয়েছে একত্রে। তারপর কি দিয়েছে, একটি ছাগলের মূল্য 17,600 টাকা হলে একটি গরুর মূল্য কত। তাহলে আমরা ঠিক এখানে যেহেতু ছাগলের মূল্যটা দেয়া আছে, তার মানে আমরা একটি ছাগলের মূল্য 17,600 টাকা। তাহলে আমরা বের করব যে 8টি ছাগলের মূল্য এই 17,600 গুণ 8, তাহলে 8টি ছাগলের মূল্য বের হলো। এই 8টি ছাগলের মূল্য আমরা কি করব, এই 5টি গরু থেকে আমরা বাদ দেবো। তাহলে আমরা কি পাবো, 5টি গরুর মূল্য পাবো। 5টি গরুর মূল্য যখন আমরা পেয়ে যাব, তখন কিন্তু আমরা খুব সহজেই এটা ওই 5টি গরুর মূল্যকে 5 দ্বারা ভাগ করে আমরা একটি গরুর মূল্য পাবো। তো আমরা এই অঙ্কটির সমাধান এখন করার চেষ্টা করি। তো তাহলে আমরা ঠিক আগের মতোই আমরা লিখব, প্রথমে 8টি ছাগলের মূল্য বের করব। আর 8টি ছাগলের মূল্য বের করার জন্য আমাদেরকে একটি ক্লু দিয়েছে, সেটা হচ্ছে একটি ছাগলের মূল্য আমাদেরকে দিয়েছে। একটি ছাগলের মূল্য যদি আমরা জানি, আমাদের কয়টি ছাগলের মূল্য দেখ আমরা কিন্তু বের করতে পারবো, 8টি হোক আর 9টি হোক। যেহেতু বইয়ে 8টি ছাগলের মূল্য দিয়েছে, এজন্য আমরা 8টি ছাগলের মূল্য বের করব। তাহলে আমরা কি করব, আমরা লিখব যে একটি ছাগলের মূল্য 17,600 টাকা। তাহলে 8টি ছাগলের মূল্য তোমরা বুঝতেই পারছো যে গুণ হবে, 8টি ছাগলের মূল্য তো অনেক বেশি হবে, সেহেতু কি হবে, 17,600কে 8 দ্বারা আমরা গুণ করব। তাহলে এই গুণটা আমরা করি, 8 0 0 8 0 0 6 অষ্টে 48-এর 8 হাতে কত 4, আর এখানে 7 অষ্টে 56, 56 আর 4 হচ্ছে 60, 60-এর কত 0, আর 8কে 8, আর এখানে 8কে 8, আর হাতে কত ছিল 5 ছিল, আর হাতে 5 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, আর হাতে 5 যদি আমরা যোগ করি, আমরা এভাবে যোগ করব, 8কে 8, এই 9 10 11 12 13, কত হচ্ছে 13। এখানে আমরা লিখব 13। এইটা আমরা কিসের মূল্য পেলাম বলো, আমরা পেলাম 8টি ছাগলের মূল্য। আর প্রশ্নে আমাদের কি দেয়া ছিল, যে 5টি গরু ও 8টি ছাগলের মূল্য একত্রে এত টাকা। তাহলে আমরা কি পেলাম, এখানে 8টি ছাগলের মূল্য পেয়ে গেলাম। তার মানে এখানে যদি আমরা এই 8টি ছাগলের মূল্যটা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কি থাকতেছে, 5টি গরুর মূল্য থাকতেছে। আমাদের যেহেতু গরুর মূল্য চেয়েছে, এজন্য আমরা গরুটাকেই প্রথমে বের করব। তাহলে আমরা এখানে লিখব, তো এখানে আমরা 8টি ছাগলের মূল্যটা লিখব, 8টি ছাগলের মূল্য, এটা থেকে আমরা যদি বাদ দিই তাহলে এখানে আমরা কি পাবো, 5টি গরুর মূল্য পাবো। এই যে 8টি ছাগলকে আমরা বাদ দিলে আর কি থাকলো, 5টি গরু থাকলো। তাহলে আমরা এখানে লিখব যে 5টি গরুর মূল্য, আর এটাই আমরা বের করতে চাই, কারণ আমাদের প্রশ্নে দিয়েছে যে একটি গরুর মূল্য বের করো। এখানে আমরা লিখব যে 5টি গরুর মূল্য, এটা আমরা বিয়োগ করে দেবো। এটা বিয়োগ করলে কি হচ্ছে, আমাদের 5টি গরুর মূল্য বের হয়ে যাচ্ছে। 8টি যদি ছাগলের মূল্য আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, এখানে 0, এখানে আবারও 0, 8 8 মিলে গেল আবারও 0, এখানে 0 আছে আর এখানে আছে 5, তার মানে কি 5ই, আর এখানে 3 আছে, এখানে যদি আমরা 2, যেহেতু ছোট সংখ্যা এজন্য আমরা কি ধরবো, সামনে একটা 1 ধরবো। 3 আছে 12 করতে কত হয়, 3 আছে 12 করতে এখানে আমরা 9, আর হাতে 1 থাকলো, হাতে 1, এখানে যদি আমরা এই নিচের সংখ্যাটার সাথে যোগ করে দিই তাহলে হচ্ছে 1 1 2,
আর 2 আছে, এখানে 6 করতে হচ্ছে 4। আমাদের এটা হলো উত্তর। এটা হলো আমাদের 5টি গরুর মূল্য। 4,95,000 হচ্ছে আমাদের কি 5টি গরুর মূল্য। এখন আমরা এখানে আমরা যেহেতু 5টি গরুর মূল্য পেয়ে গেলাম, এখন কি আমরা এখান থেকে একটি গরুর মূল্য বের করতে পারবো না? একটি গরুর মূল্য আমরা কিভাবে বের করব? যেহেতু একটি গরুর মূল্য কমে যাচ্ছে, এজন্য আমরা কি করব? ভাগ দিব। সুতরাং আমরা লিখব যে একটি গরুর মূল্য এই 4,95,000কে আমরা কত দ্বারা ভাগ দেব? এই 5 দ্বারা ভাগ দেব। তাহলেই আমাদের কত হচ্ছে? উত্তরটা আমাদের বের হয়ে আসবে। আমরা এই ভাগটা কি করব? আলাদাভাবে করে নিব। যদি যেহেতু এখানে আমাদেরকে করতে অনেকটাই অসুবিধা হবে, সেজন্য আমরা কি আলাদা করে এই ভাগটা করে নিব। কত? 49,000, 4,95,000, 95,000কে আমরা কি কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা ভাগ করব। তাহলেই আমাদের উত্তরটা বের হয়ে আসবে। আমরা যদি এখানে ভাগ করি তাহলে হচ্ছে 5 লং 45 আমরা নিব প্রথমেই। তারপর আমরা এখানে বিয়োগ যদি করি তাহলে হচ্ছে 45, আর এখানে 5 লং 45, আর এখানে শূন্য আমরা আবারও শূন্য নেই, এখানে আবারও একটা শূন্য থাকলো, এখানে আমরা একটা শূন্য নিলাম এবং এখানে আবারও একটি শূন্য। তাহলে কত হচ্ছে আমাদের? একটি গরুর মূল্য হচ্ছে 99,000। আমরা কত পেলাম? 99,000 পেলাম একটি গরুর মূল্য। তাহলে 5টি গরুর মূল্য আমরা প্রথমে বের করলাম। 5টি গরুর মূল্য থেকে আমরা 5 দ্বারা এই 5টি গরুর মূল্যকে ভাগ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 99,000 টাকা। একটি গরুর মূল্য তাহলে কত? 99,000 টাকা। তো এভাবেই আমরা এই ধরনের অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। তো এখন আমরা পরবর্তী অঙ্কটি, অর্থাৎ এখানে 7 নম্বরে আমাদেরকে একটি অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটি আমরা করার চেষ্টা করব। 7 নম্বর অঙ্কটি আমরা খুব সুন্দরভাবে আগে বুঝে পড়ে নিই। এখানে বলা হয়েছে যে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500। মানে এখানে দুজন মানুষের কথা বলা হয়েছে যে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 7,500। মানে তারা দুজনে মাসে এই এত টাকা 7,500 টাকা খরচ করে। তো এখানে বলেছে কেয়া অপেক্ষা, মানে কি এই কেয়ার চেয়ে মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? তো এখানে আমাদেরকে প্রথমেই বললো যে কেয়া ও মারুফের মাসিক পারিবারিক খরচ হচ্ছে 70,500, আর এখানে বলে দিল যে কেয়ার চেয়ে মারুফের 5,600 টাকা বেশি। তার মানে এখানে কেয়া, এই যে কেয়া রয়েছে, কেয়ার চেয়ে মারুফ কি 5,600 টাকা বেশি খরচ করে। তার মানে এই মারুফের টাকা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দেই তাহলে কি দুজনের টাকাটা সমান হয়ে যাচ্ছে না? ধরো এখানে কেয়ার বলেছে যে মারুফের টাকা 5,600 টাকা বেশি, তাহলে এখান থেকে আমরা যদি এই 5,600কে বাদ দিয়ে দেই তাহলে কি এখানে যে টাকাটা থাকতেছে সেটা কেয়ার যত টাকা থাকতেছে মারুফেরও তত টাকা থাকতেছে। এখন আমাদেরকে বলেছে যে কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত। তো আমরা যেটা বের করব, এটা বের করা, এই অঙ্কটি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ছোট্ট একটি ফর্মুলা এখানে একটু ইউজ করব। সেটা হচ্ছে যার মাসিক টাকা আমরা বের করতে চাবো, দেখো এখানে আমরা প্রথমে কি বলেছি যে কেয়ার মাসিক পারিবারিক খরচ কত সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য দেখো কেয়ার খরচটা কম না বেশি? এই মারুফের চেয়ে কেয়ার খরচটা কম না বেশি? নিশ্চয়ই কম, কারণ মারুফের তো 5,600 টাকা বেশি। যেহেতু আমরা কেয়ার বের করতেছি সেজন্য আমরা কি করব? কেয়ার খরচটা আমরা বের করার জন্য এই 70,500কে আমরা কি করব? যেহেতু কেয়ার বের করতেছি এজন্য আমরা কি করব? এই 5,600কে বিয়োগ করে দেব। বিয়োগ করার পর আমরা কি করব? এই 2 দ্বারা ভাগ করব। তাহলেই আমাদের কি হবে? এই কেয়ার যত টাকা বের হবে সেটা বের হয়ে আসবে। আর যদি আমরা এখানে মারুফের টাকাটা বের করি তাহলে জাস্ট এখানে মারুফের জায়গায় আমরা একটা যোগ দিয়ে দেবো, তাহলে কিন্তু মারুফের টাকাটা বের হয়ে আসবে। তো এখন আমরা যেটা করব সেটা এখানে আমরা এই অঙ্কটি এখানে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 0 0, এখানে 6 আছে। আমরা যদি এখানে 15 ধরি তাহলে কত হচ্ছে? 9 আমরা নিতে 9, তার হাতে 1 আছে, 6 আছে। এখানে 10 করতে আমরা 4 নিতে পারি, আর হাতে 1 থাকলেও হাতে 1 এখানে যদি যোগ হয় তাহলে হচ্ছে 6। আর এটার সাথে আমরা কি যোগ করব? 2 দ্বারা আমরা ভাগ করলে আমরা কেয়ার টাকাটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা ভাগটা যদি আলাদাভাবে করে নেই তাহলে এখানে
64,900-কে যদি আমরা কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা, কেয়ার টাকা কত পেলাম আমরা, 32,450। 32,450 কার টাকা, কেয়ার টাকা। কিন্তু এখানে কি বলেছে দেখো, কেয়ার টাকাটাও চেয়েছে, মারুফের টাকাটাও চেয়েছে। আর কেয়ার টাকাটা যেহেতু আমরা পেলাম, আর এখানে বলা হলো কি কেয়া অপেক্ষা মারুফের 5,600 টাকা বেশি, তাহলে আমরা এখানে কেয়া অপেক্ষা যদি মারুফের টাকাটা আমরা যদি যোগ করে দিই, এটার সাথে কেয়ার টাকার সাথে যদি আমরা মারুফের টাকাটা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা এই মারুফের টাকাটা পেয়ে যাচ্ছি। মারুফের যেহেতু বেশি, মারুফের কত টাকা বেশি, 5,600 টাকা। এই 5,600 টাকা যদি আমরা কেয়ার এই টাকাটার সাথে যোগ করে দিতে পারি, তাহলে কিন্তু মারুফের টাকাটা বের হয়ে আসতেছে। তাহলে আমরা লিখতে পারি যে মারুফের খরচ হয় কত টাকা। এখানে আমরা দিতে পারি যে 32,450-এর সাথে আমরা কত যোগ দেব, 32,450-এর সাথে আমরা 5,600-কে যোগ দেব। তাহলে আমরা কার টাকা পেয়ে যাব, মারুফের টাকা পেয়ে যাব। তাহলে আমরা যোগ দেই, 0, তারপর 5, আর 6 4 10, 10-এর 0 হাতে 1, 6 আর 2 হচ্ছে 8, আর এখানে 3। তাহলে মারুফের টাকা হচ্ছে 38,050। মারুফের টাকা কত, 38,050, আর কেয়ার টাকা কত, 32,450। তাহলে আমরা এই অঙ্কটি কিভাবে বের করলাম, আমরা দেখলাম যে কেয়ার টাকা মারুফের টাকা চেয়ে 5,600 টাকা কম। এজন্য আমরা কি করলাম, মোট টাকা থেকে এই 5,600 টাকায় বাদ দিয়ে আমরা 2 দ্বারা ভাগ করে কেয়ার টাকাটা বের করলাম। তারপর আমরা জানি প্রশ্নে আমাদেরকে বলেছে যে কেয়ার টাকাটা মারুফের কেয়ার চেয়ে মারুফের 5,600 টাকা বেশি। যেহেতু কেয়ার টাকাটা আমরা পেয়ে গেলাম, তার মানে এই কেয়ার টাকা চেয়েও 5,600 টাকা মারুফের বেশি। এজন্য আমরা কি করলাম, এই 5,600 টাকায় যোগ করে দিলাম কেয়ার টাকার সাথে। কেয়ার টাকার সাথে যোগ করে দিয়ে আমরা 38,050 টাকা পেলাম। এটা হচ্ছে কার টাকা, মারুফের টাকা। তো এভাবেই আমরা মূলত অঙ্কটি করব। আমরা আরও অনেকভাবে এই অঙ্কটি করতে পারি। তো এরপর আমরা যদি পরবর্তী অঙ্ক অর্থাৎ 8 নম্বর অঙ্কটি করি, তাহলে আমরা দেখব এখানে বলেছে রনি এবং বাশিরের কাছে একত্রে 780টি লিচু আছে। মানে রনির কাছে যতটি লিচু আছে এবং বাশিরের কাছে যতটি লিচু আছে, তাদের দুজনের লিচু যোগ করে বা একত্রে করে 780টি লিচু আছে। আর এখানে বলেছে রনি অপেক্ষা বাশিরের কাছে 64টি লিচু কম আছে। মানে রনির কাছে 64, বাশিরের চেয়ে 64টি লিচু বেশি আছে, বা রনির যতটি লিচু আছে তার চেয়ে 64টি লিচু কম আছে। এই বাশিরের কাছে 64টি লিচু কম আছে কার চেয়ে, রনির চেয়ে। এখন এখানে বলেছে রনি এবং বাশির প্রত্যেকের কতটি করে লিচু আছে। রনি এবং বাশিরের কাছে প্রত্যেকের কতটি করে লিচু আছে সেটা আমাদেরকে বের করতে হবে। যে এখানে দিয়েছে কত, 780টি, দুজনের কাছেই 780টি লিচু আছে। এখন বাশিরের কাছে কতটি আছে আর রনির কাছে কতটি আছে সেটা আমাদেরকে লিখতে হবে। আর এটা বের করার জন্য আমাদেরকে এখানে একটা ক্লু দিয়েছে, সেটা হচ্ছে এখানে দিয়েছে রনি অপেক্ষা বাশিরের কাছে 64টি লিচু কম আছে। আচ্ছা ধরো এই 64টি যে লিচু বেশি আছে রনির কাছে, এই 64টি লিচু আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। 64টি লিচু আমরা এখান থেকে বাদ দিয়ে দিই 780 থেকে, তাহলে যতটি লিচু থাকবে তার অর্ধেক লিচু কিন্তু রনির আর অর্ধেক লিচু বাশিরের। বিষয়টা বুঝছো? এটা যদি আমরা খাতায় লিখতে চাই তাহলে আমরা যেভাবে লিখব, আমরা লিখব যে বাশিরের আছে 780 বিয়োগ 64 এর অর্ধেক লিচু। মানে যেহেতু বাশিরের কাছে 64টি লিচু কম আছে, তার মানে এই 780 থেকে আমরা যদি 64টা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু এখানে এর অর্ধেক লিচু হচ্ছে বাশিরের লিচু। আমি তোমাদেরকে কিন্তু এর আগের যে ক্লাসগুলো ছিল সেগুলোতে কিন্তু বলেছি যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব যে কার কাছে কম আছে। এখানে আমরা দেখতেছি যে বাশিরের কাছে কম আছে। এখন যদি আমরা এই বাশিরের কাছে কতটি লিচু আছে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব, যার কাছে কম আছে মানে বাশিরের কাছে কম আছে, বাশিরেরটা আমরা বের করব। সেটা কি করব, আমরা মোট থেকে যার কাছে কম আছে, কতটি কম আছে, 64, এই 64 বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করলে কিন্তু যার কাছে কম আছে মানে বাশিরের লিচুর সংখ্যাটা পেয়ে যাব। ঠিক এভাবেই আমরা লিখব, এখানে বাশিরের আছে এত, এর অর্ধেক লিচু। তাহলে আমরা কি লিখব, বাশিরের লিচুর সংখ্যা, যেহেতু বাশিরের লিচুর সংখ্যা কম আছে এজন্য আমরা কি লিখব, আমরা যে ফর্মুলাটা ইতিমধ্যেই জেনেছি সেটা হচ্ছে আমরা কি এই যে যত কম আছে তত বিয়োগ করে, মোট থেকে তত বিয়োগ করে কি করব, 2 দ্বারা ভাগ করব অতটি লিচু আছে এই বাশিরের কাছে। তাহলে আমরা কি করব, এটা প্রথমে বিয়োগ করব। 780 থেকে যদি আমরা 64 বিয়োগ করি কত হয় দেখো, এখানে 4 আছে,
10 করতে আমরা এখানে 6 নিব, আর হাতে 1, 7 আছে 8 করতে 1, আর এখানে হাতে 1 আছে, হাতে নেই, তাহলে আমরা এখানে কত লিখব? 716। এখন এই যদি আমরা ভাগ 2 দেই, এই 716 সাথে ভাগ 2 দেই, তাহলে কিন্তু আমরা বাঁশিরের কতটি লিচু আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এভাবেই আমরা মূলত এই এই যে এই ধরনের অঙ্কগুলো লিচু বা যেটাই থাক, লিচু থাক টাকা থাক, আমরা বের করতে পারবো। আমরা প্রথমেই লক্ষ্য করব যে কার কাছে কম আছে। আমরা দেখলাম বাঁশিরের কাছে কম আছে, তার মানে বাঁশিরের কাছে যতটি কম আছে আমরা মোট থেকে ততটি বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। এখন এখানে আমাদের কিন্তু এই 2 দ্বারা ভাগটা আলাদাভাবে আমরা এভাবে করে নিব। 716কে আমরা কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো, এখানে আমরা 2 দ্বারা ভাগ করে প্রথমে কত নিব বলো? প্রথমে আমরা 3 দুগুণ 6 নিতে পারি। প্রথমে আমরা 3 দুগুণ 6 নেব। আর এখানে যদি 7 আর 6 বিয়োগ করি তাহলে হচ্ছে 1, উপর থেকে আমরা আরও একটি 1 নামিয়ে নিলাম। এখন হচ্ছে কত? 5 দুগুণ 10। তুমি ভাগ করতে পারো কিনা সেটা একটু আমাকে জানিয়ে দাও। এখানে বিয়োগফল হচ্ছে 1, এখানে আমরা শুনে নিলাম, আর এখানে হচ্ছে 8। 358 হচ্ছে আমাদের কি উত্তর। যদি ভাগ করতে না পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলোর সঠিক উত্তর তোমরা নির্ণয় করতে পারবে না। তো অবশ্যই তোমাদেরকে আগে ভাগ শিখতে হবে। তোমরা যদি ভাগ করতে না পারো তাহলে আমাকে জানাবে, আমি ভাগ সম্পর্কে আরও একটি বিস্তারিত ক্লাস দেবো, যাতে তোমরা ভাগ খুব সুন্দরভাবে করতে পারো। তাহলে আমাদের উত্তর কত বের হলো? 358। এই 358 কার লিচু বলো? 358টি লিচু কার কাছে আছে? বাঁশিরের কাছে আছে। মানে বাঁশিরের কাছে 64টি যেহেতু কম আছে, তার মানে এই বাঁশিরের চেয়ে রনির কাছে 64টি লিচু বেশি আছে। খুব সহজেই এখানে কিন্তু বলেছে যে বাঁশিরের কাছে রনির চেয়ে 64টি লিচু কম আছে। তার মানে কি, এই রনির কাছে 64, এই বাঁশিরের কাছে 64টি লিচু কম আছে কার চেয়ে? রনির চেয়ে। তার মানে কি, এই 64টি লিচু যদি আমরা এখানে যোগ করে দেই তাহলে কিন্তু আমরা বাঁশিরের লিচুটা, রনির লিচুটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি লিখব বলো? রনির লিচুর সংখ্যা আমরা লিখব। সুতরাং রনির লিচুর সংখ্যা আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারছি যে রনির কাছে 64টি লিচু বেশি আছে কার চেয়ে? বাঁশিরের চেয়ে। বাঁশিরেরটা আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা এখানে যদি বাঁশিরটার সাথে যোগ করে দেই 64, তাহলে কিন্তু আমরা রনির লিচু পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে রনির লিচুর সংখ্যা 358 যোগ কত? 64। যতটি লিচু তার কাছে বেশি আছে ততটি আমরা লিখলাম এতটি। তাহলে এটা আমরা যোগ করে দেব। 4 আর 8 হচ্ছে 12, 12 2 হাতে 1, 7 আর 5 এখানে কত? 7 5 কত? 12, 7 5 12, 12 2 হাতে কত? হাতে 1, আর এখানে 1 আর হচ্ছে 4। 422টি লিচু কার কাছে আছে? রনির কাছে আছে। তাহলে বাঁশিরের কাছে আছে 358টি লিচু আর রনির কাছে আছে 422টি লিচু। প্রশ্নে কিন্তু বলেই দিয়েছিল যে রনির কাছে 64টি লিচু বেশি আছে বা বাঁশিরের কাছে 64টি লিচু কম আছে। দেখো দুজনের কিন্তু পার্থক্য 64 হয়ে গেল। এর কাছে 358টি, মানে 64টি লিচু কম আছে কার চেয়ে? এই রনির চেয়ে। আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম। এভাবেই আমরা মূলত এই ধরনের অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। তো এখন আমরা 9 নম্বর অঙ্কটি করব। 9 নম্বর অঙ্কটি এখানে কি বলেছে দেখো, সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল। সাইফ সাহেব নামে একজন লোক, তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে কী করলেন? 25 কেজি চাল কিনলেন। 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। দেখো সাইফ সাহেব বাজারে গিয়ে 25 কেজি চাল কিনলেন, তারপর 350 টাকার সরিষার তেল কিনলেন, 6068 টাকার কী কিনলেন? মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। মানে 1 কেজি, এখানে যে তিনি 25 কেজি চাল কিনেছেন তার মধ্যে 1 কেজি চালের মূল্য হচ্ছে 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদারকে কত টাকা দিলেন? 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? মানে তিনি যে এই খরচগুলো করলেন, খরচগুলো করার পর যত টাকা খরচ হলো তিনি 3000 টাকা দিলেন। এই খরচ থেকে 3000 টাকার মধ্যে আর কত টাকা তার কাছে থাকবে সেটাই আমাদের কাছে চেয়েছে। তাহলে আমরা এই অঙ্কটি করার জন্য আমরা কি করব? ইতিমধ্যেই কিন্তু আগে আমরা এই ধরনের অঙ্ক করেছি। এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের খরচগুলো, এখানে 25 কেজি চাল, তারপর সরিষার তেল কত টাকা খরচ হয়েছে, আবার এখানে মশলা কিনতে কত টাকা খরচ হয়েছে, খরচগুলো আমরা যোগ করব। যোগ করার পর আমরা কি করব? তিনি যত টাকা দোকানদারকে দিয়েছেন সেই টাকা থেকে আমরা বিয়োগ করব। সেই টাকা থেকে এই খরচের টাকাগুলো বিয়োগ করলে তার কাছে কত টাকা তিনি পাবেন, দোকানদার তাকে ফেরত দেবে, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। আর এখানে দেখো চালের টাকাটা কিন্তু দেওয়া নেই। 350 টাকা সরিষার তেল দিয়েছে, 668 টাকার মশলা
এটা দিয়েছে, কত টাকার মশলা কিনেছে সেটা দিয়েছে, কিন্তু চাল কত টাকার কিনেছে সেটা কিন্তু আমরা জানি না। তিনি কত কেজি চাল কিনেছেন সেটা আমরা জানি, আর কয় কেজি, 1 কেজির দাম কত সেটা আমরা জানি। তার মানে আমাদের কি প্রথমেই এই 25 কেজি চালের দাম বের করতে হবে। 25 কেজি চালের দাম আমরা কীভাবে বের করব? আমরা 1 কেজি চালের দাম যেহেতু জানি, সেহেতু আমরা 25 কেজি বলুক আর 30 কেজি বলুক আমরা কিন্তু বের করব। তাহলে এটা আমরা যেভাবে লিখব সেটা হচ্ছে, আমরা যদি এই অঙ্কটি করার চেষ্টা করি তাহলে আমরা লিখব যে দেয়া আছে 1 কেজি চালের দাম। 1 কেজি চালের দাম কত দেওয়া ছিল বলো তো? এখানে আমরা যদি বইয়ে দেখি তাহলে দেখব 1 কেজি চালের দাম হচ্ছে 72 টাকা। তাহলে আমরা সেটাই লিখব যে দেয়া আছে 1 কেজি চালের দাম সমান 72 টাকা। তাহলে রফিক সাহেব বা কি সাহেব, সাহেব সাহেব কত কেজি চাল কিনেছেন? সাহেব সাহেব 25 কেজি চাল কিনেছেন। সুতরাং 25 কেজির দামটা আমাদেরকে বের করতে হবে। 25 কেজি চালের দাম আমরা কি করব বলো? এই 72 দিয়ে 25কে আমরা গুণ করব। 72 গুণ 25, এই গুণটা আমরা আলাদাভাবে করে নিব। 72 গুণ 25, এই গুণটা আমরা কি করব? আলাদাভাবে করে নেব, বা আমরা সহজ পদ্ধতিতে গুণটা কিন্তু এখানে করে নিতে পারি। তোমাদের বইয়ে কিন্তু সহজ পদ্ধতি গুণের নিয়ম রয়েছে। আমরা এইভাবে এই 25টাকে ভেঙে যদি নেই তাহলে কিন্তু হচ্ছে 20 যোগ 5, তার মানে কি হলো? এই 72 দিয়ে আমরা একবার 20কে গুণ করব, আর 72 দিয়ে আমরা একবার 5কে। বা তোমরা এভাবে সাইডে কী করবে, আড়াআড়িভাবে গুণ করে নিবে 25, এভাবে তোমরা গুণ করে নিবে, তাহলেও কিন্তু হয়ে যাবে। অথবা আমার এই মতো করে সহজ পদ্ধতিতে যে গুণ রয়েছে সেটা তোমরা করে নিবে। প্রথমে 72 দিয়ে একবার 20কে, তারপর 72 দিয়ে একবার 5কে, তাহলে হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা যদি 72 দিয়ে একবার এখানে শূন্যটা নিলাম, 2 দুগুণ 4 আর 7 দুগুণ 14, আর যোগ এই 72 দিয়ে একবার 5কে আমরা লিখব 5 দুগুণ 10-এর 0, আর 5 7 35, আর 1 36। এরপর আমরা কি করব? এটা যোগ করে দিব। যোগ করলে কিন্তু এই গুণটার উত্তর আমরা পেয়ে যাচ্ছি। এখানে 0, 6 আছে 4, 6 আর 4 হচ্ছে 10, 10-এর 0, হাতে 1, 4 4 হচ্ছে 8, আর হাতে নেই, এখানে আমরা 1 লিখে দেবো। তার মানে কত হচ্ছে? 1800 টাকা। এটা কিসের দাম বের হলো? 25 কেজি চালের দামটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব বলো? 25 কেজি চালের দামটা যেহেতু আমরা পেয়ে গেলাম, এখন আমরা কি করব? এখানে খরচ কত টাকা হয়েছে সেটা আমরা প্রথমে যোগ করব। এই সাহেব সাহেব মোট কত টাকা খরচ করেছেন এই খরচগুলো আমরা যোগ করব। 25 কেজি চালের দাম আমরা পেয়ে গেলাম 1800 টাকা। তারপর তিনি 350 টাকার সরিষার তেল কিনেছেন, তারপর 668 টাকার মশলা কিনলেন। আমরা এগুলো কি করব? যোগ করব। যোগ করার পর কি করব বলো? এই তিনি যত টাকা দিয়েছেন সেটা আমরা বাদ দিয়ে দেব। যত টাকা দোকানদারকে দিয়েছেন সেটা থেকে আমরা এই খরচের টাকাটা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা লিখব, কি লিখব বলো? সাহেব সাহেব, আমরা লিখব সাহেব সাহেব মোট খরচ করলেন। এখানে খরচের টাকাগুলো আমরা এখানে আলাদাভাবে যোগ করে নিব। 1800 যোগ, তারপর দেখো কত কত খরচ করেছে? 350 টাকার সরিষার তেল আর 668 টাকার মশলা। 350 টাকার সরিষার তেল, 350 আমরা এখানে যোগ করব, আর হচ্ছে 600, আর কত? 668 টাকা তিনি কী কিনেছিলেন? মশলা কিনেছেন। এখানে আমরা 668 টাকা যোগ করব। এখন আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি, এটা যদি আমরা যোগ করি তাহলে তিনি মোট কত টাকা খরচ করেছেন সেটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা এগুলো যোগ করি, দেখো 8, এখানে 0, এখানে 0, তার মানে কি 8, এভাবে আমরা যোগ করে নেব। যে 8, 0 0 এর পর 6 আছে, 6 আর 5 আছে 11, 11 আর 0 11, তার মানে 11-র 1, হাতে কত? হাতে 1, এই হাতে একটা যদি আমরা 6-এর সাথে যোগ করি তাহলে হচ্ছে 7, 7 আর 3 10, 10 আর 8 18, 18-র 8, আর এখানেও সংখ্যা নেই, এখানেও সংখ্যা নেই, হাতে 1 আছে, তাহলে 1 আর এই 1 হচ্ছে 2, তার মানে কত টাকা খরচ হচ্ছে? 2818 টাকা। এটা কি এই সাহেব সাহেব খরচ করলেন। তাহলে আমাদের কাছে উত্তর চেয়েছে তিনি কত টাকা ফেরত পাবেন। তাহলে আমরা লিখব এই সাহেব সাহেব বা তিনি, আমরা কি লিখব? তিনি ফেরত পেলেন, তিনি ফেরত পাবেন। কত টাকা ফেরত পাবেন? এটা থেকে যদি আমরা তিনি যত টাকা দিয়েছেন সেটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। আমরা এখানে লিখব তিনি ফেরত পেলেন এই 3000 বিয়োগ এটা তোমরা আলাদা করে লিখে নেবে। এটা থেকে যদি আমরা কি করি? বিয়োগ করি। আমরা এখন বিয়োগ করলে কিন্তু
তিনি কত টাকা ফেরত পাবেন সেটা আমরা পেয়ে যাব। আমরা এইভাবে বিয়োগ করব 8 আর এখানে আমরা 10 ধরবো, তাহলে 2 হচ্ছে হাতে 1 2, আর এখানে যদি আমরা 10 ধরি তাহলে কত হচ্ছে 8 হাতে 1, এখানে 9, এখানে যদি আমরা 10 ধরি তাহলে কত হচ্ছে 1 আর হাতে 1 3 3 মিলে গেলে 0। তাহলে কত উত্তর বের হলো আমাদের 182 টাকা। রফিক সাহেব এই 182 টাকা ফেরত পাবেন। তো প্রথমেই আমরা কি করলাম, খরচগুলো যোগ করে নিলাম। তারপর আমরা কি করলাম, রফিক সাহেব যত টাকা দিয়েছে তত টাকা আমরা এই খরচটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের উত্তরটা বের হলো যে কত টাকা বের পেলেন, 182 টাকা দোকানদার তাকে ফেরত দেবে। আমরা সবসময় লিখব, সুতরাং সাহেব বা দোকানদার 182 টাকা ফেরত দেবেন। তো এখন আমরা পরবর্তী অঙ্কটি করব, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। আমরা 9 নম্বর অঙ্কটি করলাম, আমরা এখন 10 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এখানে আমাদেরকে বলেছে যে একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটা ফলের দোকানে একটা আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। তো একটা ফলের দোকানে 48 টাকায় আনারস বিক্রি হয়, আনার বিক্রি হয়, একটা আনার বিক্রি হয় 95 টাকা, আর একটা আতা ফল বিক্রি হয় 75 টাকায়। তো সোনিয়া নামের একটা মেয়ে ধরো সেই দোকানে গিয়ে 4টি আনারস কিনলো, 2টি আনার কিনলো, 5টি আতা ফল কিনে দোকানদারকে 1000 টাকা দিল। দোকানিকে দিলে দোকানি তাকে কত টাকা ফেরত দেবে। তো উপরের যে অঙ্কটি আর এই অঙ্কটি কিন্তু একই রকম আমাদের কাছে দুটোতেই। এটাতেও চেয়েছে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে, আর এটাতেও চেয়েছে যে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে। তাহলে আমরা কি করব, প্রথমে এই সোনিয়া কত টাকা খরচ করেছেন সেটা আমরা হিসাব করব। হিসাব করার পর এই তিনি যত টাকা দোকানদারকে দিয়েছেন সেটা থেকে আমরা খরচটা বাদ দিয়ে দিলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। কিন্তু এখানে দেখো সরাসরি কত টাকা খরচ করেছেন সেটা আমরা বের করতে পারবো না। তিনি একটা আনারসের দাম হচ্ছে 48 টাকা, তিনি কিনেছেন 4টা আনারস। তাহলে আমাদের প্রথমে 4টা আনারসের দাম বের করতে হবে। তারপর একটা আনারের দাম দেয়া আছে, তিনি কিনেছেন 2টা আনার, তার মানে আমাদেরকে কি 2টা আনারের দাম বের করতে হবে। তিনি একটি আতা ফলের দাম দেয়া আছে 75 টাকা, এই সোনিয়া কয়টি আতা ফল কিনেছে, 5টি আতা ফল, তার মানে আমাদেরকে প্রথমে 5টি আতা ফল, 2টি আনার এবং 4টি আনারসের মূল্যটা আগে বের করে নিয়ে এগুলো যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব, প্রথমে আমরা খাতায় লিখব, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা আনারসের মূল্যটা বের করব। একটি আনারসের মূল্য দেয়া ছিল 48 টাকা। এখন আমাদেরকে বের করতে হবে সোনিয়া কয়টি আনার কিনেছিল, 4টি আনারস। তাহলে আমরা লিখব যে 4টি আনারসের মূল্য যেহেতু বেশি হবে এজন্য আমরা 48কে 4 দ্বারা গুণ করব। 48 এবং 4 গুণ করলে হচ্ছে 192 টাকা। তো আমরা প্রথমে 4টি আনারসের মূল্য বের করলাম। এখন আমরা কি করব, এই আনারের মূল্য বের করব। একটি আনারের মূল্য 95 টাকা, এটা কিন্তু বইয়ে দেয়া ছিল। আর সোনিয়া কয়টি আনার কিনেছিল, 2টি আনার। সুতরাং আমরা লিখব যে 2টি আনারের মূল্য কি আমরা করব, গুণ করব। দেখো একটি আনারের মূল্য যদি 95 টাকা হয়, 2টি আনার মূল্য অবশ্যই বেশি হবে, এজন্য আমরা 95কে 2 দ্বারা গুণ করব টাকা। এখানে আমরা 95কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমরা 5 দুগুণে 10 পাবো, 10-এর শূন্য হাতে 1, 9 দুগুণে 18 আর 1-এ 19। তাহলে কি হচ্ছে 190 টাকা। এটা কার মূল্য, আনারের মূল্য। প্রথমে আমরা কি বের করলাম, 4টি আনারসের মূল্য আমরা বের করলাম, তারপর আমরা 2টি আনারের মূল্য বের করলাম। এখন আমরা কি বের করব, 5টি আতা ফলের মূল্য বের করব, কারণ সোনিয়া একটি আতা ফল নয় 5টি আতা ফল কিনেছিল। এখানে দেয়া আছে একটি আতা ফলের মূল্য 75 টাকা। সুতরাং আমরা লিখব যে 5টি আতা ফলের মূল্য কত টাকা, 75 গুণ 5, যেহেতু অনেক বেশি হবে, একটির চেয়ে 5টি কিনতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হবে, আর বেশি হলে আমরা জানি গুণ। তাহলে আমরা কি লিখব, 5 লিখব। 75কে 5 দ্বারা গুণ করলে যত হবে তত হচ্ছে 5টি আতা ফলের মূল্য। তো আমরা যদি গুণ করি, এই 5 দিয়ে 5কে গুণ করলে হচ্ছে 5 5 25, 25-এর 5। আর যারা এভাবে গুণ পারবে না তারা এভাবে আলাদা করে এভাবে গুণ করে নেবে। 5 5 25, 25-এর 5, হাতে কত 2, 5 7 35 আর 2 37, তার মানে কত হচ্ছে 375 টাকা। তো এতক্ষণ আমরা কি পেলাম বলো, আমরা এই সোনিয়া বাজারে গিয়ে মোট কত টাকা খরচ করলো সেটা কিন্তু আমরা বের করলাম। তিনি 4টি আনারস কিনতে কত টাকা খরচ করেছে সেটা বের করলাম।
2টি আনার কিনতে কত টাকা খরচ করেছে সেটা বের করলাম, তারপর 5টি আতাফল কিনতে কত টাকা খরচ করেছে সেটা বের করলাম। এখন আমাদেরকে এগুলো কি করতে হবে, যোগ করতে হবে, একত্রে বা সমষ্টি করতে হবে, আমাদেরকে খরচটা বের করতে হবে, তিনি মোট কত টাকা খরচ করেছেন। তাহলে আমরা এখানে লিখব যে সোনিয়া, আমরা নিচে লিখব যে সোনিয়া মোট খরচ করেছেন, সোনিয়া মোট খরচ করেছেন কত, উপরে আমরা 4টি আনারসের মূল্য পেলাম 192, আর এখানে আমরা কি পেলাম, 2টি আনারের মূল্য আমরা কত পেলাম 190, এগুলো আমরা যোগ করব। আর এখানে আমরা 5টি আতাফলের মূল্য পেলাম 375। এখন যদি আমরা এগুলো যোগ করি তাহলে সোনিয়া মোট কত টাকা ফল কিনতে খরচ করেছেন সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা গুণ করব, যোগ করব, 5 এখানে 0 আর এখানে 2, 5 আর 2 7, হাতে নেই, এখানে 7 আর 9 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 16, আর এখানে আরও 9 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 25, 25-এর কত আমরা লিখব 5 লিখব। এখানে আমরা এই 7 আর 9 যোগ করলাম 25, 16 হলো, 16 এর সাথে 9 যোগ করলে হয় 25, আর হাতে আমাদের 2 থাকলো, এই 2কে আমরা এই 3-এর সাথে যোগ করে দিলাম, 3 আর একে 4, 3 আর একে 4, 4 আর একে 5, 5 আর একে 6, তাহলে কত হলো 657 টাকা। এই সোনিয়া সেই ফলের দোকানে মোট কত টাকা খরচ করলেন, 657 টাকা। আর সোনিয়া ফল বিক্রেতাকে কত টাকা দিয়েছিল, 1000 টাকা। তার মানে কি, এই 657 যদি আমরা ওই 1000 থেকে বাদ দিয়ে দিই তাহলে সোনিয়া আর কত টাকা পাবে সেটা কিন্তু বের হয়ে আসবে। তো আমরা লিখব সোনিয়া ফেরত পাবে, এখানে আমি যদি একটি সংখ্যা লিখতে ভুল করি তাহলে কিন্তু অঙ্কগুলোর এই যোগ বিয়োগ বা পুরো উত্তরটাই পাল্টে যাবে। তোমরা শুধু বই দেখে দেখে এই নিয়মটা অনুসরণ করে বাড়িতে নিজে নিজে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে। সোনিয়া আমরা লিখব যে ফেরত পাবে, কী করব, তিনি যেহেতু দোকানদারকে 1000 টাকা দিয়েছেন, সেই 1000 থেকে আমরা কি করব, তিনি যত টাকা খরচ করেছেন, কত টাকা খরচ করেছেন 657, এই 657 টাকা আমরা বাদ দিয়ে দেব, তাহলে আমরা সোনিয়া কত টাকা খরচ করেছে সেটা আমরা পেয়ে যাব, এবং এখানে আমরা টাকা লিখব। তাহলে আমরা যদি একটা বিয়োগ করে দিই তাহলে হচ্ছে 7 আছে, এই যে 7, আর এখানে যেহেতু ছোট সংখ্যা আমরা সামনে একটা 1 ধরে নেব মনে মনে, তাহলে হচ্ছে 7 আর এখানে 0, তার মানে 10 ধরবো, হচ্ছে কত 3, হাতে 1, এই হাতে একটা আমরা এখানে যোগ করে দিলাম 6, এখানে যদি আমরা 10 ধরি তাহলে হচ্ছে 4 আর হাতে 1 7, এখানে যদি আমরা কত ধরি 10 ধরি তাহলে হচ্ছে 3, তাহলে এটাই হচ্ছে, আর 1 1 মিলে যাবে 0, তাহলে 343 টাকা হচ্ছে কি উত্তর। সোনিয়া কত টাকা ফেরত পাবে, 343 টাকা। তো এইভাবেই মূলত আমরা অঙ্কটি করব। প্রথমে আমরা মোট খরচটা বের করে নিয়ে সে যত টাকা এই দোকানদারকে দিয়েছে সেটা আমরা খরচটাকে বাদ দিয়ে দিলে আমরা কিন্তু সে কত টাকা ফেরত পাবে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো এভাবেই মূলত এই অঙ্কগুলো আমরা করব। তো দেখো, ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়লো। এই যে এখানে নাগরদোলার দেখো ছবি দিয়েছে, তারা এই 3 ভাই বোন কী করলো, বাবার সাথে গিয়ে নাগরদোলায় চড়লো। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা দিতে হয়, মানে এই নাগরদোলায় কেউ যদি একবার উঠে তাহলে তাকে কত টাকা দিতে হবে, 15 টাকা দিতে হবে। কেউ যদি 2বার উঠে তাকে 15 গুণ 2 মানে 30 টাকা দিতে হবে। কেউ যদি 3বার ওঠে তাহলে সেই 15 গুণ 3 45 বার তাকে টাকা দিতে হবে। এটাই মূলত এখানে বলেছে। নাগরদোলায় ফাতিহা 5 বার, দেখো নাগরদোলায় ফাতিহা উঠেছে 5 বার, আর একবার উঠলে কত টাকা দিতে হবে, 15 টাকা। তার মানে সে এইভাবে 5 বার উঠেছে, মানে একবার উঠলে 15 টাকা, 2বার উঠলে আরও 15 টাকা মানে 30 টাকা, 3বার উঠলে আরও 15 টাকা 45 টাকা, এভাবে সে 5 বার উঠেছে, মানে 5 বারের টাকা তাকে দিতে হবে। এরপর দেখো সুলতান 7 বার উঠেছে, মানে সুলতানকে এভাবে 7 বার 15 টাকা দিতে হবে। আর আফরিন একবার, সে একবারেই 15 টাকা দিবে। আফরিন কয়বার, একবার, তাকে 15 টাকা দিতে হবে। এরপর দেখো বাবা কাউন্টারে 500 টাকা দিলেন। এই যে সবাই মিলে নাগরদোলায় ওঠার যে বিল বা খরচটা রয়েছে, বাবা একবারেই 500 টাকা দিলেন, তিনি কত টাকা ফেরত পাবেন। ঠিক উপরের অঙ্কটির মতো আমরা প্রথমে নাগরদোলায় ওঠার জন্য মোট তাদের কত টাকা খরচ হয়েছে সেটা আমরা বের করব। তারপর আমরা কি করব, বাবা কত টাকা খরচ কাউন্টারে দিলেন সেটা থেকে আমরা এই খরচটা বাদ দিয়ে দেবো। তাহলে এটা করার জন্য আমরা বের করব
যে এই যে ফাতিহা যে 5 বার উঠেছে 5 বারের দাম কত হচ্ছে, সুলতান যে 7 বার উঠেছে 7 বারের দাম কত হচ্ছে, এবং আফরিনের 1 বারের দামটা আমরা যোগ করব। এই 5 বারের দাম, 7 বারের দাম এবং 1 বারের দামটা বের করার পর আমরা কি করব, যোগ করব। যোগ করার পর আমরা কি করব, যেটা বের হবে সেটা থেকে এই 500 বাদ দেব। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে কত টাকা খরচ হচ্ছে। তো এখন আমরা এই অঙ্কটি করার জন্য আমরা কি করব, অঙ্কটি যদি আমরা খাতায় করি তাহলে আমরা প্রথমে ফাতিহার নাগরদোলায় ওঠার খরচ কত টাকা আমরা কি লিখব বলো। ফাতিহা কতবার নাগরদোলায় উঠেছে আমরা একবারে বের করব। ফাতিহা কতবার নাগরদোলায় উঠেছে 5 বার, তার মানে এই সে 5 বার 15 টাকা করে দিবে। তার মানে কি 15 গুণন 5, একবার উঠলে 15 টাকা। আর এভাবেও আমরা লিখতে পারি যে 5 বার উঠলে কত টাকা, 15 গুণ 5। যেহেতু একবার উঠলে দেখো যদি 15 টাকা হয় তাহলে 5 বার উঠলে তো অনেক বেশি টাকা হবে। স্বাভাবিকভাবেই 5 দিয়ে আমরা 15কে গুণ করলে উত্তরটা পেয়ে যাব। আমরা 5 5 25 লিখব। 25-এর কত 5 হাতে কত 2, 5 হাতে 5 আর 2 7। তাহলে কত টাকা হচ্ছে, এই ফাতিহার জন্য নাগরদোলায় কত টাকা খরচ হয়েছে বলো বাবা। ফাতিহার জন্য যদি আলাদা করে দেয় তাহলে 75 টাকা দিতে হবে। এরপর দেখো সুলতানের নাগরদোলায় ওঠার খরচ, সুলতান কয়বার নাগরদোলায় উঠেছে বলো তো 7 বার, তার মানে তাকে 7 বার এভাবে 15 টাকা করে দিতে হবে। আর আমরা যদি একবার উঠলে 15 টাকা আর 7 বার উঠলে কত টাকা বলো, আমরা 15 দিয়ে এখানে কি করব, গুণ করব। 15 দিয়ে 7কে গুণ করব, যেহেতু সে 7 বার উঠেছে আমরা 15 দিয়ে 7 গুণ করে দেব। তাহলে দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে কত হচ্ছে, 7 5 7 কত 35, 35-এর 5 হাতে কত 3, 7 7 আর 3 হচ্ছে 10। তার মানে কি এই সুলতানের জন্য তার বাবাকে কত টাকা দিতে হবে, 105 টাকা। সে যেহেতু 7 বার উঠেছে তার মানে তার বাবা শুধু সুলতানের জন্য 105 টাকা নাগরদোলায় খরচ দিবে। এরপর দেখো আফরিন নাগরদোলায় উঠে কত টাকা কয়বার উঠেছে আফরিন তো শুধু একবারই উঠেছে, তার মানে আমরা একবারেই গুণ দেবো। আর 15কে 15 আমরা সবাই জানি, শুধু এখানে 15 খরচ হলো টাকা। এখন আমাদেরকে কি বের করতে হবে বলো, যে নাগরদোলায় ওঠার মোট খরচটা আমাদের বের করতে হবে। আমরা এখানে লিখব যে নাগরদোলায় ওঠার মোট খরচ। তো নাগরদোলায় ওঠার মোট খরচটা আমরা কিভাবে বের করব বলো, এই যে যতগুলো এখানে প্রথমে ফাতিহার 75 টাকা, তারপর সুলতানের জন্য 105 টাকা আর আফরিনের জন্য 15 টাকা, এগুলোকে আমরা কি করব, যোগ করব। এই যে এখানে যে ফাতিহা, আফরিন এবং সুলতানের টাকাগুলো রয়েছে, কত টাকা খরচ হয়েছে সেটা আমরা কি করব, যোগ করব। আমরা এগুলো এভাবে যোগ করব, বা আলাদা আলাদা করে আমরা যোগ করে নিতে পারি আলাদাভাবে। দেখো 5 + 5 হচ্ছে 10 আর 5 হচ্ছে 15। তাহলে এখানে আমরা লিখব 15-র 5, হাতে কত থাকলো 1। এখন আমরা এই হাতে একটা এখানে যদি 2-এর সাথে যোগ করি, 1-এর সাথে যোগ করে দিই তাহলে হচ্ছে 2 2 আর এখানে রয়েছে 0, তার মানে 2 থাকলো। আর 2 আর 7 কত হয় 9, হাতে কিন্তু এখানে নেই আর এখানে শুধু 1 আছে, এখানেও সংখ্যা নেই উপরেও সংখ্যা নেই, তার মানে আমরা লিখব 1 টাকা। তো এখানে আমরা কত লিখব, 195 টাকা। তার মানে এই যে ফাতিহা যে 5 বার উঠেছে, সুলতান 7 বার উঠেছে আর আফরিন কয়বার উঠেছে, 1 বার উঠেছে, মোট খরচটা কত হয়েছে 195 টাকা। নাগরদোলায় ওঠার জন্য মোট 100 টাকায়। তাহলে আমরা এখানে লিখব যে নাগরদোলায় ওঠার মোট খরচ কত টাকা, 195 টাকা। আর তার বাবা কাউন্টারে কত টাকা দিয়েছে বলো তো, 500 টাকা দিয়েছিল। তাহলে আমরা লিখব যে ফেরত পাবে বা তারা ফেরত পাবে, আমরা দিব কিভাবে দেব, আমরা উপরে যেভাবে করলাম ঠিক সেভাবেই এই অঙ্কটিও করব। 500 থেকে আমরা কি করব, 195কে বাদ দিলে কিন্তু আমরা পেয়ে যাব যে কত টাকা তারা ফেরত পাবেন। যেহেতু খরচটাই হয়েছে 195, তাদের তো আর 500 টাকার প্রয়োজন হচ্ছে না, 500 টাকার অনেক কম প্রয়োজন হচ্ছে, মানে 195 টাকার প্রয়োজন হচ্ছে। 195 যদি আমরা 500 থেকে বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু কত টাকা আর ফেরত পাবে সেটা বের হয়ে যাবে। আমরা যদি বিয়োগ করি 5 আছে এখানে 10 করতে হচ্ছে 5, হাতে 1, 10 আছে এখানে 10 করতে 0, হাতে 1, 2 আছে কত করতে 5 করতে 3। তাহলে তারা কত টাকা ফেরত পাবে বলো, এখন তোমরাই বলো। 305 টাকা ফেরত পাবে। এই তাদের বাবা কত টাকা ফেরত পাবে, 305 টাকা। তো আমরা কি করলাম, প্রথমে নাগরদোলা ওঠা বাবদ কত টাকা খরচ হলো সেটা আমরা এভাবে বের করে নিলাম। তারপর আমরা কি করলাম,
আমরা এগুলোকে যোগ করলাম। যোগ করার পর আমরা কি করলাম, 500 থেকে তার বাবা যেহেতু কাউন্টারে 500 টাকা দিয়েছিল, 500 থেকে আমরা বিয়োগ করলাম। যদি 1000 দিত তাহলে আমরা 1000 থেকে বিয়োগ করতাম। বিয়োগ করে দেখলাম যে 305 টাকা তারা ফেরত পাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত এই অঙ্কটির সমাধান। তো এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অঙ্ক করব, সেটা হচ্ছে পিতা পুত্রের বা মা পুত্রের বা মা কন্যার। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকবারই তোমাদের বৃত্তি পরীক্ষাও কিন্তু একটি আসতে দেখা যাবে। তো এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে। তো এখানে দেখো পিতা পুত্রের একটি 24 পৃষ্ঠায় সম্ভবত তোমাদের আরও একটি অঙ্ক ছিল, সেটাও আমি করিয়ে দিয়েছি। যারা সেই ক্লাসটি করেনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে করে নিবে। তো এই অঙ্কটি এখন আমরা দেখি। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। তার মানে মায়ের বয়স যোগ হচ্ছে এই পুত্রের বয়স সমান হচ্ছে কত, 45 বছর। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়সের বয়স পুত্রের বয়সের 4 গুণ। এই ধরো পুত্রের বয়স যত, পুত্রের বয়স ধরো ক বছর, তার মানে মায়ের বয়স এই ক এর 4 গুণ, ক গুণন 4। এখানে বলেছে কি মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, মানে কি মায়ের বয়স পুত্রের বয়সটা যতই হোক তার থেকেও 4 গুণ বেশি হচ্ছে মায়ের বয়স। এখানে বলেছে তাদের প্রত্যেকের বয়স কত, মানে মায়ের বয়স কত এবং পুত্রের বয়স কত। এই মা এবং পুত্রের বয়সটা বের করার জন্য আমাদেরকে কি ক্লু দিয়েছে, তাদের দুজনের বয়সের সমষ্টি দিয়েছে এবং বলেছে যে তাদের মায়ের বয়সটা হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। তো এখন আমরা এই অঙ্কটি বলো কিভাবে করব। পূর্ববর্তী অঙ্কগুলো এখানে তোমাদের 24 পৃষ্ঠায় যে অঙ্কটি ছিল সেভাবে যে সমাধানটা দিয়েছিল সেভাবেও করা যাবে, আরও একভাবেও কিন্তু অনেক সহজভাবে করা যাবে। তো দুভাবেই আমি তোমাদেরকে এখন এই অঙ্কটি করিয়ে দেব। তো এই অঙ্কটি করার জন্য আমরা লিখব যে দেয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। এটা কিন্তু প্রশ্নেই দেয়া ছিল, সেটাই আমরা দেখে দেখে লিখলাম। তার মানে কি মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়স যোগ পুত্রের বয়সের 4 গুণ। এটা লেখা যায় কিনা সেটা একটু আমাকে বলো। মা ও পুত্রের বয়সের সমষ্টি কত ছিল, 45। আচ্ছা যতই থাক সেটা বিষয় না। এখানে বলেছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে পুত্রের বয়স যতই হোক তার চেয়ে 4 গুণ বেশি হচ্ছে মায়ের বয়স। আর এই মায়ের বয়স পুত্রের বয়স যোগ মায়ের বয়স, এটা হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ কার বয়স, মায়ের বয়স। এই সমান হচ্ছে মা ও পুত্রের বয়সের সমষ্টি। এই দুটো সমান লেখা যায় কিনা দেখো। মা ও পুত্রের বয়সের সমষ্টিটা হচ্ছে পুত্রের বয়স যোগ মায়ের বয়স, মানে এটা মানে হচ্ছে এটা এই পুত্রের বয়সের 4 গুণ মানে হচ্ছে কার বয়স, মায়ের বয়স। মায়ের বয়স যোগ পুত্রের বয়স সমান হচ্ছে মা ও পুত্রের বয়সের সমষ্টি। এটা আমরা লিখলাম, অর্থাৎ এটা সমান। তো দেখো এখন মায়ের বয়স কত আমরা জেনেছি যে মায়ের বয়স বইয়ে দেয়া আছে যে 45 বছর। তাহলে এই যে মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 45 বছর সমান, দেখো পুত্রের বয়স যোগ পুত্রের বয়সের 4 গুণ, তার মানে কত, 5 গুণ, পুত্রের বয়সের 5 গুণ। এই যে পুত্রের বয়সের 1 গুণ যোগ পুত্রের বয়সের 4 গুণ, তাহলে কত হচ্ছে পুত্রের বয়সের, আমরা লিখব এখানে পুত্রের বয়সের 5 গুণ। তো দেখো এখন যদি আমরা এখান থেকে পুত্রের বয়সটা বের করতে চাই তাহলে কি হবে, এই 5কে যদি আমরা 45 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু যে উত্তরটা বের হবে সেটা হচ্ছে 1 গুণ। দেখো এই যে 5কে যদি আমরা 45 দ্বারা ভাগ করি, এখানে গুণ অবস্থায় যেহেতু আছে সেহেতু যদি আমরা এই 5টাকে এই দিকে আনি তাহলে কিন্তু এখানে ভাগ হয়ে যাবে। 45 দ্বারা কি হবে, ভাগ হবে। আর ভাগ হলে কিন্তু 1 গুণ বের হয়ে আসবে, মানে পুত্রের বয়সটা বের হয়ে আসবে। এখানে 5 গুণ আছে, 5 গুণ থেকে কি হবে, যখন আমরা এই 45 দিয়ে ভাগ করব তখন 1 গুণ বের হয়ে আসবে। তাহলে আমি বোঝাচ্ছি তোমাদেরকে, আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। 5 সমান কি পুত্রের বয়স। তাহলে এটা যদি আমরা ভাগ করি এখানে আমরা বা দিতে পারি, বা দেখো সমানের এখানে কি গুণ অবস্থায় আছে না, সমানের বামে বা ডান বাম সমানের এপাশ থেকে এপাশ আনলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এখানে যেহেতু গুণ আছে এখানে আমরা আনলাম, এখানে এনে ভাগ হলো। তাহলে 5কে যদি আমরা 45 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে, 9 হচ্ছে। আর 9 সমান কার বয়স, পুত্রের বয়স। তো তোমরা বিষয়টি বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে জানিয়ে দাও। এখানে প্রথমেই আমাদেরকে প্রশ্নেই বলে দিয়েছিল যে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে এখানে আমরা লিখলাম মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়স, আর পুত্রের বয়সের 4 গুণ মানে কি মায়ের বয়স। তাহলে পুত্রের বয়স যোগ মায়ের বয়স সমান কি মা ও
পুত্রের বয়সের সমষ্টি। আর মা ও পুত্রের বয়সের সমষ্টি আমাদের দেওয়া ছিল 45 বছর। আর এই পুত্রের বয়স যোগ পুত্রের বয়সের 4 গুণ মানে হচ্ছে 5 গুণ। এখানে কত গুণ রয়েছে? 5 গুণ। 5 গুণ সমান মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 45। আর এখানে যদি আমরা পুত্রের বয়স বের করতে চাই তাহলে কিন্তু এই 45কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 1 গুণ বের হয়ে আসতেছে। আর 1 গুণ মানেই কিন্তু পুত্রের বয়স। বিষয়টা এটাই। তাহলে এই 9 হচ্ছে কার বয়স? পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়সটা যেহেতু আমরা পেয়ে গেলাম, এখন কি পুত্রের বয়স পেয়ে গেলে আমরা কি মায়ের বয়স পাবো না? কারণ এখানে কি বলেছে দেখো, মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে কি এই পুত্রের বয়স যতই হোক তার চেয়ে 4 গুণ বেশি হচ্ছে মায়ের বয়স। তার মানে কি আমরা লিখতে পারি না মায়ের বয়স যতই হোক মায়ের বয়স আমরা জানি না, কিন্তু পুত্রের বয়সটা তো আমরা জানি। কিন্তু আমরা জেনে গেছি যে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে এই পুত্রের বয়সটা আমরা পেয়ে গেলাম 9। 9-এর চেয়েও 4 গুণ বেশি হচ্ছে মায়ের বয়স। তার মানে কি এই যে 4 গুণ বেশি আমরা লিখলাম এত বছর। 4 লং 36 বছর হচ্ছে কার বয়স? মায়ের বয়স। তো আমরা পেয়ে গেলাম এখানে পুত্রের বয়স পেয়ে গেলাম, এখানে মায়ের বয়স পেয়ে গেলাম। তো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে জানিয়ে দাও। এভাবেও আমরা এই অঙ্কটি করতে পারবো। আরও একভাবে আমরা খুব সহজেই এই অঙ্কটি করতে পারবো, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো খুব সহজেই এই অঙ্কটি করা যাবে। এখানে দেখো প্রথমেই আমরা পুত্রের বয়স কিন্তু জানি না কত। আমরা ধরে নিলাম যে পুত্রের বয়স ক বছর, আমরা জানি না কত, আমরা ধরে নিলাম পুত্রের বয়স তো আমরা প্রথমে জানি না কত বছর, আমরা ধরে নিলাম যে পুত্রের বয়স হচ্ছে এই যে ক বছর। তাহলে মায়ের বয়স কত? দেখো এখানে আমরা দেখলাম যে পুত্রের বয়স 9 বছর, তার মানে মায়ের বয়স আরও 4 গুণ বেশি। আমরা 9 দিয়ে 4 গুণ করলাম। এখানে যেহেতু আমরা ধরে নিলাম যে পুত্রের বয়স ক বছর, তার মানে মায়ের বয়স আরও 4 গুণ বেশি। তার মানে ক গুণ 4, ওখানে আমরা 9 গুণ 4 দিলাম, এখানে আমরা ক গুণ 4 দেবো। তার মানে কি 4 ক। এটা কার বয়স? মায়ের বয়স। তাহলে আমাদেরকে কি বলেছে বলো, প্রশ্নে আমাদেরকে কি বলেছে? মায়ের বয়স এবং পুত্রের বয়সের সমষ্টি। এই দেখো এই যে মায়ের বয়স হচ্ছে, আমরা পুত্রের বয়স ধরলাম ক বছর, আর এটা আমরা বের করলাম যে মায়ের বয়স এবং পুত্রের বয়স যোগ বা সমষ্টি হচ্ছে 45 বছর। এটা আমরা কি বানিয়ে লিখলাম? না, আমাদের প্রশ্নেই এটা দেওয়া ছিল যে মা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। আমরা সেটাই জাস্ট আমরা প্রথমে ধরে নিলাম যে ক বছর হচ্ছে পুত্রের বয়স, তারপর আমরা মায়ের বয়সটা বের করলাম 4 গুণ বেশি, 4 গুণন ক দিলাম 4 ক। তারপর আমরা প্রশ্ন অনুসারে লিখলাম যে প্রশ্ন মতে ক যোগ 4 ক পুত্র এবং মায়ের বয়সের সমষ্টি, এটা আমরা লিখলাম। এটা আমরা কি গাণিতিক রূপে লিখলাম সমান 45। তাহলে আমরা এটার সমাধান করব। দেখো এখানে একটা ক মানে কি একটা ক, আর এখানে 4 ক সমান কত হচ্ছে? 5 ক। আমরা লিখলাম 5 ক সমান 45। আমরা কার মান বের করব? ক এর মান। ক এর মান কার? পুত্রের বয়স। প্রথমে আমরা পুত্রের বয়স বের করলাম। তাহলে আমরা যদি ক এর মানটা বের করতে চাই তাহলে কি হবে? এই 5টাকে যার মান আমরা বের করব তাকে আমরা বাম পাশে রাখবো। আমরা ক এর মান বের করব, কটাকে আমরা বাম পাশে, এই যে এটা হচ্ছে বাম পাশ, আমরা বাম পাশে রাখবো। তাহলে এই 5টাকে যদি আমরা এদিকে নিয়ে যাই, দেখো এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় কিন্তু আছে। দেখো এখানে 4 গুণন ক সমান 4 ক, তার মানে এই 4 কটা এটার সাথে গুণ অবস্থায় আছে। ঠিক এভাবেই এই 5টা ক এর সাথে গুণ অবস্থায় আছে। আমরা লিখলাম যে ক সমান এই, এখানে যেহেতু গুণ অবস্থায় আছে এখানে এসে কি হবে? ভাগ হবে। আমরা জানি সমানের বামে গেলে ডান পাশের চিহ্ন বামে গেলে চিহ্ন পরিবর্তন হয়, বা বাম পাশের চিহ্ন ডানে গেলে চিহ্ন পরিবর্তন হয়। গুণ আছে সেহেতু ভাগ হবে। তো সুতরাং ক সমান আমরা পেলাম কত? 9। 5 দিয়ে 45কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেলাম 9 বছর। তাহলে ক এর বয়স যদি আমরা পেয়ে যাই, তার মানে আমরা পুত্রের বয়সটাই পেয়ে গেলাম। পুত্রের বয়স ক বছর, মানে পুত্রের বয়স 9 বছর। ক এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে পুত্রের বয়সটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা মায়ের বয়সটাও পেয়ে যাব। এই ক এর জায়গায় আমরা শুধু 9, দেখো এখানে আমরা মায়ের বয়স কত বের করেছিলাম? 4 ক। আর এখানে আমরা 4 এর মানটা তো ক এর মানটা তো পেয়ে গেলাম। তার মানে ক গুণন এই যে 4 গুণন ক এর মান হচ্ছে 9 বছর। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 36 বছর। এভাবেই আমরা অঙ্কটি করব। আমরা ধরে নিয়ে করলে দেখো কত অল্প সময়ের মধ্যেই অঙ্কটি হয়ে গেল। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তো কোন অঙ্কটি তোমাদের কাছে সহজ লাগে সেটা একটু আমাকে জানিয়ে দেবে। আরও একভাবে এই অঙ্কটি করা যায়, তো সেটার দরকার নেই। আমরা এখানে 13 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। 13 নম্বর অঙ্ক এখানে বলেছে যে একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন। 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন?
তো এখানে দেখো একটা ক্লু দিয়েছে, সেটা হচ্ছে একজন শ্রমিক বলেছে যে 5 দিনে তিনি আয় করেন 3125 টাকা। তারপর বলেছেন যে 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন। যেহেতু এখানে দিনের কথা বলা আছে, সেহেতু আমাদেরকে 3 সপ্তাহ সমান কত দিন সেটা জানতে হবে। আমরা জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন, 3 সপ্তাহ সমান 7 গুণ 3, তাহলে যত সপ্তাহ হয়েছে তত দিন হচ্ছে তত। যেহেতু এখানে দিন হিসেবে দিয়েছে, আমাদেরকে দিন হিসেবে বের করতে হবে। বিষয়টা তোমরা বুঝতে পেরেছো? এখানে যদি আমাদেরকে বলে যে 1 সপ্তাহে এত টাকা আয় করেন, তাহলে আমরা সরাসরি লিখতে পারতাম যে 3 সপ্তাহে এত। যেহেতু এখানে আমাদেরকে কিন্তু বলেনি যে 1 সপ্তাহে, এখানে আমাদেরকে বলেছে যে 5 দিনে, তার মানে আমাদেরকে এখানে 3 সপ্তাহের উত্তর চেয়েছে, তার মানে 3 সপ্তাহে যতদিন হয় সেটার উত্তর আমাদেরকে বের করতে হবে। তো এই অঙ্কটি আমরা যেভাবে করব সেটা আমরা লিখি। তো আমাদেরকে কী করতে হবে, সপ্তাহটাকে দিনে পরিণত করতে হবে। আমরা সবাই জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান কত দিন সেটা আমাদেরকে বের করতে হবে। 3 সপ্তাহ সমান আমরা বের করলাম 7 গুণ 3 সমান 21 দিন। এখন আমাদেরকে বলেছে যে 5 দিনে তিনি আয় করেন 3125 টাকা। এটা কত দিনে আয় করেন? 5 দিনে আয় করেন। তাহলে এখন আমাদের কাছ থেকে 3 সপ্তাহের আয় চেয়েছে, মানে 21 দিনের আয় চেয়েছে। কিন্তু সরাসরি আমরা জানি যে ঐকিক নিয়মের অঙ্ক এগুলো, যে সরাসরি কখনোই 5 দিনের দেয়া আছে তুমি 21 দিনের বের করতে পারবে না। প্রথমে তোমাকে কি বের করতে হবে বলো? তোমাকে 1 দিনেরটা বের করতে হবে। তুমি যদি 1 দিনের বের না করো, তাহলে 5 দিন থেকে তুমি কখনোই 21 দিনের যে টাকাটা সেটা বের করতে পারবে না। তাহলে এখানে তোমাদেরকে লিখতে হবে যে সুতরাং 1 দিনে আয় করেন, দেখো 5 দিনে তিনি 3125 টাকা আয় করেন। একটু ভেবে বলো তো, একদিনে তিনি কি এই 3125-এর চেয়ে বেশি আয় করতে পারবেন? কখনোই না। তিনি 3125-এর চেয়ে কম আয় করবেন। তার মানে কি? আর আমরা জানি কম হলে হচ্ছে ভাগ। কম হলে কি? ভাগ। 3125 এই ভাগ হচ্ছে 5 টাকা। তিনি তাহলে একদিনে কত টাকা? এখন কিন্তু আমরা একদিনের, এটা হচ্ছে একদিনের টাকা। এখন কিন্তু আমরা একদিনের বলুক, 10 দিনের বলুক, 15 দিনের বলুক, 3 সপ্তাহের বলুক, 4 সপ্তাহের বলুক, আমরা কিন্তু পাবো। যেহেতু এখানে আমাদেরকে 3 সপ্তাহের বলেছে, আর 3 সপ্তাহ মানে হচ্ছে 21 দিন, তাহলে আমরা বের করব যে 21 দিনে আয় করেন কত টাকা। 21 দিনে অনেক বেশি টাকা আয় করবেন, খুব স্বাভাবিক। 21 দিনে অনেক বেশি টাকা আয় করবেন। আর বেশি টাকা আয় করলে কি হয়? গুণ হয়। আমরা জানি বেশি টাকা আয় করলে এটার সাথে আমরা কি করব, এই 21কে গুণ দিয়ে দেব টাকা। তাহলে আমরা প্রথমেই এটাকে কি করব বলো, আলাদা করে ভাগ করে নিব, বা এই ভাগটা আমরা এখানেও লিখতে পারবো কিন্তু। তো আমরা এখানে আলাদা করে কি করে নিব, ভাগ করে নিব। কতকে কত দ্বারা আমরা ভাগ করবো? এই 5 দিয়ে 3125-কে যদি আমরা ভাগ করি, তাহলে উত্তর যত হবে সেটা আমরা লিখব। প্রথমে আমরা কি করব বলো, প্রথমে আমরা 2 ঘর নেব, যেহেতু 1 ঘর ছোট। এই 5 দিয়ে আমরা 3কে ভাগ করতে গিয়ে দেখলাম যে 3 হচ্ছে ছোট সংখ্যা, তার মানে 5 দিয়ে 3কে ভাগ যাবে না, যে জন্য আমরা 31 নিলাম। আর 31 নিলে হচ্ছে 5 6, এখানে যদি আমরা 6 নিই তাহলে হচ্ছে 30, বিয়োগফল হলো কত? 1। এখানে যদি আমরা আবার 2 নেই তাহলে হচ্ছে 5 2 10। এখানে তো আমি তোমাদেরকে আর ভাগ শেখাবো না, ভাগ যদি শিখতে চাও আমাকে জানিও, আমি তোমাদেরকে পরে শিখিয়ে দেবো। তাহলে 5 5 25, শুধু তোমাদেরকে আমি ভাগটা এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের উত্তর কত হলো বলো? 625। এই তিনি কি করেন 21 দিনে, তিনি একদিনে কত টাকা আয় করেন সেটা আমরা পেলাম 625, আর 625-এর সাথে গুণ হবে 21। এটা আমরা কি করব, বের করে নিব। আলাদা করে আমরা এই গুণটি করে নিতে পারি, অথবা সহজ পদ্ধতির যে গুণ রয়েছে সেটাতে কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। দেখো এখানে যদি আমরা ভেঙে নিই এই 21কে, তাহলে তোমরা কিন্তু ইতিমধ্যে সহজ পদ্ধতির গুণগুলো করেছো নিশ্চয়ই। 1, তার মানে আমরা কি 625 দিয়ে প্রথমে 20কে গুণ করব, তারপর যোগ 625কে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে আমরা করি, প্রথমেই যদি 20কে আমরা 625 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 0। এখন আমরা এই 2 দিয়ে গুণ করব, 5 2 10, 10-এর 0, হাতে 1, 2 2 4, আর 5, আর হাতে 1, 2 2 6 2 12, আর 13, যোগ এখানে 625কে 625। এখন আমরা এটা যোগ করব, তাহলে যত হচ্ছে সেটাই আমাদের উত্তর। তাহলে কত হচ্ছে বলো? এখানে 5, এখানে 2, এখানে 6 আছে, 6 আর 5 11, 11-র 1, হাতে 1, 1 আর 3 হচ্ছে 4, আর এখানে 1 একই। তাহলে হচ্ছে 14,125 টাকা তিনি কতদিনে আয় করেন? 21। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা দেখলাম যে এখানে আমাদেরকে একটা ক্লু দিয়েছে যে 5 দিনে
5 দিনে আয় করেন 3125 টাকা। আর আমাদের বলেছে 3 সপ্তাহ, যেহেতু সরাসরি আমরা 3 সপ্তাহের, এখন কিন্তু আমরা এখানে লিখতে পারবো যে তিনি 3 সপ্তাহে আয় করেন, আমরা এখানে লিখবো যে তিনি 3 সপ্তাহে আয় করেন কত টাকা, এই 14,125 টাকা। সবশেষে আমরা এটা লিখে দেবো। তো 5 দিনের আয়টা আমাদের দিয়েছে, আমরা তার থেকে 1 দিনের আয়টা বের করলাম, তারপর আমরা 3 সপ্তাহ বা 21 দিনের আয়টা এভাবে বের করে নিলাম। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কটি করি। তো এখন দেখো এখানে 14 নম্বর অঙ্কটি এখানে বলেছে শরীফুল সাহেব 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। আমাদের চেয়েছে কি বলতো, টাকা। এই টাকা আমাদের চেয়েছে, তার মানে কি টাকাটা আমরা ডান দিকে রাখবো। তাহলে আমরা এখানে বলেছে যে 72 টাকা দিয়ে 3টি খাতা, মানে 3টি খাতা কিনতে টাকা লাগে কত টাকা, 72 টাকা। যেহেতু 72 টাকাটা আমরা ডান দিকে রাখবো, আমরা লিখবো যে 3টি খাতা কিনতে 72 টাকা লাগে, আর এখানে 12টি খাতা কিনতে কত টাকা লাগে সেটা আমরা খুব সহজেই বের করতে পারি। তো তাহলে আমরা এই অঙ্কটি কিভাবে করব, দেখো টাকাটা আমরা ডান দিকে রাখবো, তার মানে আমরা লিখবো যে আমরা ওখানে কিন্তু দেয়াই ছিল যে 72 টাকায় কতটি খাতা পাওয়া যায়, 3টি খাতা। আমরা সেটা উল্টিয়ে লিখলাম, যেহেতু টাকাটা আমাদের ডান দিকে লিখতে হবে, এজন্য আমরা কি লিখলাম যে 3টি খাতার দাম 72 টাকা, আর আমাদের চেয়েছে কতটি খাতার দাম, 12টি খাতার দাম। সরাসরি তো আমরা 12টি খাতার দাম বের করতে পারবো না, এর কারণ এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। আমাদেরকে প্রথমে একটি খাতার দাম বের করতে হবে, একটি খাতার দাম। তার মানে দেখো 3টি খাতার দাম যদি 72 টাকা হয়, একটি খাতার দাম অনেকটা কমে আসলো, তার মানে কত, 72 ভাগ কত হচ্ছে 3 টাকা। আচ্ছা তোমরা এখানেই এই ভাগটি আলাদাভাবে করে নিবে, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তার মানে একটি খাতার দাম কত, 72 ভাগ 3। তোমরা যদি এখানে ভাগটা করে নাও আলাদা করে, 72 ভাগ 3কে যদি তোমরা আলাদাভাবে ভাগটা করে নাও তাহলে কত হয় দেখো, এখানে তোমরা নিবে 3 দুগুণ 6 নিলে, তারপর এখানে বিয়োগফল হচ্ছে 1, আর এখান থেকে উপর থেকে আমরা 2 নামিয়ে নিলে এখানে কত হচ্ছে 3 4 12। তাহলে কত হচ্ছে আমাদের একটি খাতার দাম 24 টাকা হচ্ছে। তো এখন যে একটি খাতার দাম আমরা বের করলাম, এখন আমাদের 12টি বলুক আর 24টি বলুক আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। তো এখন আমাদেরকে যতটি বলেছে, অর্থাৎ এখানে যেহেতু আমাদেরকে 12টি বলেছে, আমরা লিখব যে 12টি খাতার দাম। এখন বিষয়টা দেখো, একটি খাতার দাম যদি 24 টাকা হয়, 12টি খাতার দাম নিশ্চয়ই বেশি হবে, আর বেশি হলে তো অবশ্যই গুণ হবে, 24 গুণ 12। এখন আমাদের 24 গুণ 12 যত হয় ততই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা এখানে এভাবে সহজ পদ্ধতি গুণ না করে তোমরা কি করবা, এই আলাদা করে এই গুণটা করে নিবে, এভাবে আলাদা করে গুণটা করে নিবে। এখানে আমি ক্যালকুলেশনটা যাতে খুব তাড়াতাড়ি হয় এজন্য কিন্তু আমি সহজ পদ্ধতির গুণটাকেই বেছে নিচ্ছি। অথবা তোমরা চাইলে কিন্তু এভাবেও গুণটা করতে পারো, 10 যোগ 2। এখানে প্রথমে 24 দিয়ে 10কে তোমরা গুণ করবে, তাহলে হচ্ছে 240, আর যোগ হচ্ছে 24 দুগুণে কত, 48। এটাকে তোমরা যোগ করে দিবে, তাহলে হচ্ছে 8 4 8 আর 2 288 টাকা। 288 টাকা কিসের, 12টি খাতার দাম। আমরা 3টি খাতার দাম দেয়াই ছিল, আমরা 3টি খাতার দাম লিখলাম 72 টাকা, তারপর আমরা বের করে নিলাম যে একটি খাতার দাম হচ্ছে 24 টাকা, তারপর কি করলাম 12টি খাতার দাম আমরা বের করলাম। তো এভাবেই মূলত এই অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখন আমরা এই অধ্যায়ের সবশেষ অঙ্কটি করার চেষ্টা করব, সেটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। এখানে আমাদেরকে একটি সৃজনশীল টাইপ অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে বলেছে যে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে। কি বলেছে যে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ, মানে 16 জন শ্রমিকের একটি দেয়াল করতে সময় লাগে 7 দিন। তাহলে এখানে ক নম্বরে বলেছে যে 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে। এখানে দেখো দিয়েছে যে 16 জন শ্রমিকের একটি দেয়াল নির্মাণ করতে সময় লাগে 7 দিন। এখন বলল যে আমার হাতে সময় অনেক আছে, আমি এই শ্রমিক সংখ্যাটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে আমি 4 জন করলাম। এখন বলো যে 4 জন শ্রমিকের এই দেয়ালটা নির্মাণ করতে কতদিন সময় লাগবে। 16 জন 4 দিন লেগেছে, শ্রমিক কমিয়ে দিলাম 4 দিন, তার মানে বেশি দিন লাগবে, খুব সহজভাবেই বোঝা যাচ্ছে। এরপর দেখো খ নম্বরে বলেছে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। এখন তোমাকে বলা হলো যে এখানে 16 জন শ্রমিক যেহেতু 7 দিনে দেয়ালটি নির্মাণ করতেছে, আমার হাতে অত 7 দিন বাবা সময় নেই। আমার হাতে কয়দিন সময় আছে, আমার হাতে মাত্র 2 দিন সময় আছে। এই 2 দিন সময়ের মধ্যে কাজটি, এই দেয়ালটি নির্মাণ করতে হবে। তাতে তোমাদের যতজন শ্রমিক লাগুক তোমরা নেও, কতজন শ্রমিক লাগবে সেটাই আমরা বের করব। প্রথমে এখানে দেখো কি চেয়েছে, দিন চেয়েছে, তারপর শ্রমিক চেয়েছে। তো প্রথম অঙ্কটিতে আমরা কি করব, দিনটাকে ডান দিকে লিখব, আর দ্বিতীয়টা থেকে আমরা কি করব, শ্রমিকটাকে ডান দিকে লিখব।
তো মূলত যেভাবে আমরা ক নম্বরটি করব, তো ক নম্বর অঙ্কে আমাদেরকে যেহেতু বলেছে যে 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কতজন লাগবে, তার মানে আমরা দিনটা ডান দিকে লিখব। আর আমাদের বইয়ে দেয়া ছিল কি যে 16 জন শ্রমিকের দেয়াল নির্মাণ করতে সময় লাগে 7 দিন। তাহলে এখানে যেহেতু 4 জন বলেছে, আমাদের কিন্তু সরাসরি আমরা তো আর 4 জন শ্রমিকের কতদিন লাগবে সেটা আমরা বের করতে পারবো না। এজন্য আমরা কি করব, এজন্য আমরা প্রথমে একজন শ্রমিকের দেয়াল নির্মাণ করতে কতদিন সময় লাগবে সেটা লিখব। তাহলে আমরা লিখব যে এখানে সুতরাং একজন শ্রমিকের দেয়াল নির্মাণ করতে সময় লাগে, কি লাগবে বলো, যে একজন শ্রমিকের দেয়াল নির্মাণ করতে অবশ্যই সময়টা বেশি লাগবে। 16 জন শ্রমিক যে কাজটা 7 দিনে করবে, একজন শ্রমিক তো আরও অনেক 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 দিন লাগবে, সেটাই না? তার মানে কি এখানে আমরা 7 গুণন 16 দিব, যেহেতু অনেক বেশি সময় লাগবে, আর বেশি হলেই তো আমরা দেব গুণ। 7 দিন অনেক বেশি সময়, একজন শ্রমিকের এই দেয়ালটা নির্মাণ করতে দিনটির সংখ্যাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে বললো যে একজন শ্রমিকের তো এতদিন সময় লাগে, তাহলে তোমরা শ্রমিক সংখ্যাটা 4 জন নাও, দেখো যে কতদিন লাগে। তো আমরা এখন দেখি যে 4 জন শ্রমিকের কতদিন লাগে। 4 জন শ্রমিকের দেয়াল নির্মাণ করতে সময় লাগে। তাহলে এখন কি দেখো, একজন শ্রমিকের যেহেতু এত লাগে সময়, তার মানে কি 4 জন যেহেতু নেওয়া হলো, তার মানে দিনের সংখ্যাটা একটু কমে আসতেছে না? একজন শ্রমিকের আমরা গুণটা একটু করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 6 7 42 2 হাতে হচ্ছে 4, 7 7 আর 4 112 দিন। 112 দিন আমাদের লাগতেছে। এই একজন শ্রমিক যদি এই দেয়ালটি নির্মাণ করতে চায় তাহলে 12 দিন লাগতেছে, 112 দিন লাগতেছে। এখন বললো যে 112 দিন তো সময় নয়, তোমরা 4 জন শ্রমিক নিয়ে দেখো যে কতদিন লাগে। তাহলে দেখি আমরা এই 4 জন শ্রমিকের একটু তো এই 112 দিনের চেয়ে তো কমে আসতেছে। তাহলে আমরা কমে আসলে কি দেব, ভাগ দিয়ে দেব। 112 আমরা 4 দিয়ে ভাগ করলে দেখি এখন কতদিন হচ্ছে। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে দেখো কত হচ্ছে। আমরা আলাদা করে এখানে ভাগটা করে নেই, এই দিকে আমরা আলাদা করে ভাগটা করে নিই। 4 ভাগ কত, 112। এখানে আমরা যদি ভাগটা করে নিই তাহলে হচ্ছে 4 দুগুণ 8, এখানে 2 নিলাম আমরা, 4 দুগুণ 8, এখানে হচ্ছে ভাগ বিয়োগফল হচ্ছে 3, আর এখানে 2, আর হচ্ছে 4 8 32। তার মানে কি 4 8 32, তার মানে কি এখানে 28 দিন লাগবে। 4 জন শ্রমিকের ওই কাজটি করতে 28 দিন লাগবে। যে সেই কাজটি আবার একজন শ্রমিকের করতে 112 দিন লাগবে, সেই কাজটি আবার 16 জন শ্রমিকের করতে লাগবে কত, 7 দিন। তো এখন আমরা ক নম্বর অঙ্কটি আমরা করলাম, যে এটা হচ্ছে ক নম্বর অঙ্ক। ক নম্বর অঙ্ক আমরা সমাধান করলাম যে 4 জন শ্রমিকের সময় লাগবে কতদিন, 28 দিন। এখন আমাদেরকে খ নম্বরে আরও একটি কাজ দিয়েছে। তো খ নম্বরে আমাদেরকে কি বলেছে দেখো, দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে আরও কতজন শ্রমিক লাগবে। দেখো এখানে বলেছে এই দেয়ালটি 7 দিনে নির্মাণ করতে 16 জন শ্রমিক লাগবে। এখন বললো যে বাবা আমার কাছে এত সময় নেই, যে তুমি শ্রমিক সংখ্যা যত লাগুক আমার কিন্তু এই 2 দিনের মধ্যেই কাজটি সমাধান করে দিতে হবে। তো এখানে আমাদেরকে কী চেয়েছে, শ্রমিক চেয়েছে, মানে কতজন শ্রমিক লাগবে। শ্রমিকের সংখ্যা বের করার জন্য আমাদেরকে শ্রমিকটাকে ডান দিকে লিখতে হবে। আমাদেরকে লিখতে হবে যে 7 দিনে দেয়ালটি নির্মাণ করে 16 জন শ্রমিক। তারপর আমরা লিখব যে 1 দিনে নির্মাণ করে যতজন শ্রমিক লাগবে। তারপর 2 দিনে নির্মাণ করে যতজন শ্রমিক আমাদের নেওয়া লাগবে আমরা নিব। তো এটা তো আমাদের উদ্দীপকে দেয়াই ছিল যে 7 দিনে নির্মাণ করে 16 জন শ্রমিক। তাহলে আমরা লিখব যে 1 দিনে নির্মাণ করে কি, একদিনে দেখো 7 দিন নির্মাণ করতে যদি 16 জন শ্রমিক লাগে, তাহলে একদিন নির্মাণ করতে অবশ্যই শ্রমিক সংখ্যাটা অনেক বেশি লাগবে। এজন্য আমরা কি করব, এখানে আমরা 7কে 16 দ্বারা গুণ করব, এতজন শ্রমিক আমাদের লাগবে। তাহলে এখানে আমাদেরকে কত হচ্ছে, 7 গুণ 16, উপরে আমরা পেলাম 112 জন শ্রমিক। তার মানে এই কাজটি, দেয়ালটি যদি নির্মাণ করতে চাই একজন শ্রমিক একদিনে, তাহলে শ্রমিক সংখ্যা লাগবে 112 দিন। কিন্তু 2 দিনে যদি এই দেয়ালটি নির্মাণ করতে চায় তাহলে শ্রমিক সংখ্যা কি হবে, এখানে 112 দিয়ে ভাগ হবে না গুণ হবে। দেখো একদিনে যদি নির্মাণ করতে 112 দিন লাগে, তাহলে 2 দিনে নির্মাণ করতে একটু সময়টা কম লাগবে, শ্রমিকটা একটু কম লাগবে। কারণ একদিনে নির্মাণ করতে যতজন শ্রমিক লাগবে, 2 দিনে নির্মাণ করতে তো আরও একটু ধীরে সাস্তে একটু শ্রমিক কম দিয়েও করা যাবে। এই জন্য কী হবে, ভাগ হবে 112 ভাগ 2। বিষয়টি তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা একটু আমাকে জানিয়ে দাও। তাহলে এখানে কত হবে, আমরা খুব সহজেই এখানে উত্তর, তোমরা ভাগটা আলাদা করে এখানে করে নিবে 56। তাহলে এই কাজটা যদি
2 দিনে করতে চায় একজন 2 দিনে কাজটি, এই 7 দিনের কাজটা যদি 2 দিনে সমাধান করতে চায় তাহলে 56 জন শ্রমিক অতিরিক্ত 56 জন শ্রমিক লাগবে। এটা কিন্তু আমাদের উত্তরটা কিন্তু শেষ হয়ে যায়নি, আমাদেরকে বলেছে যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। এখানে তো আমরা বের করলাম যে 2 দিনে কাজটি করতে মোট কতজন শ্রমিক লাগবে। এখন 2 জন আমাদেরকে বলেছে অতিরিক্ত, মানে এখানে 16 জন তো আগেই আছে, এই 16 জনের চেয়ে আরও কতজন বেশি নিতে হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তার মানে আমরা যদি এখানে লিখি যে অতিরিক্ত শ্রমিক প্রয়োজন, দেখো তোমরা বিষয়টি একটু বোঝার চেষ্টা করো। এখানে প্রথমেই দেয়াই ছিল যে 7 দিনে নির্মাণ করতে 16 জন শ্রমিক লাগবে। এখন তোমাকে বলা হলো বাবা 16 জন শ্রমিক তো আছে, আমার 16 জন আমার 7 দিন সময় নিয়ে আমার মাত্র 2 দিনে সমাধান করতে হবে। তোমাদের অতিরিক্ত এই 16 জন তো আছে, তার চেয়ে আরও কতজন শ্রমিক নিতে হবে নাও, সেটাই আমাদেরকে বের করতে হবে। মূলত আমাদের 2 দিনে যেহেতু 56 দিন লাগবে, আর আমাদের 16 জন শ্রমিক আগে থেকেই ছিল, তার মানে এখন আমাদেরকে কতজন আছে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা 56 থেকে 16 বাদ দিলে অতিরিক্ত শ্রমিকটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 16 আর এখানে হচ্ছে 4, তার মানে কি অতিরিক্ত আমাদেরকে 40 জন শ্রমিক লাগতেছে। অতিরিক্ত 40 জন শ্রমিক নিলে এই কাজটি আমরা 2 দিনে সমাধান করতে পারবো। এটাই হচ্ছে মূলত অ্যান্সার। তো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রশ্নটা খুব সুন্দরভাবে পড়তে হবে। আমাদেরকে প্রশ্নে বলেছিল যে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে কত সময় লাগবে, অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তার মানে 16 জন শ্রমিক তো ছিলই, 16 জন শ্রমিকের চেয়ে আরও কতজন শ্রমিক বেশি নিলে এই দেয়ালটি 2 দিনে নির্মাণ হবে। আর এখানে আমরা যেটা বের করলাম সেটা 2 দিনে নির্মাণ করতে 56 জন শ্রমিক লাগবে। এই 56-র মধ্যে আবার এখানে কিন্তু 16 জন ছিলই, তার মানে আমরা 56 থেকে 16 বাদ দিলে অতিরিক্ত শ্রমিকটা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে মূলত তোমাদের আজকের অ্যান্সার।